দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফুটবল প্রেমী জামান ভাই উলফা কমান্ডার পরেশ বড়ুয়া গোয়েন্দাদের পাহারায় থাকতেন ধানমন্ডিতে। হাওয়া ভবন আর তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আসে 10 ট্রাক অস্ত্র। প্রথম আলোর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিক ইউনিয়নের নিন্দা। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে উদ্বেগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি। চট্টগ্রামে আবারও শিশু নিখোঁজ। 4 দিন ধরে খোঁজ নেই খুলশীর 9 বছরের জান্নাতের। একের পর এক ঘটনায় উদ্বেগ। পরিচিত জনরাই নেয় বিশ্বাসের সুযোগ, বলছে পুলিশ। ঈদের পরই কানাডা প্রবাসীর সঙ্গে বিয়ের কথা ছিল নর্থ সাউথের ছাত্রী তামান্নার। রাজধানীতে কাভার্ড ভ্যান কেড়ে নিল প্রাণ। বোনকে হারিয়ে বাকরুদ্ধ ভাই, চালক আটক। এবং চকচকে লেভেলে নামি দামি প্রসাধনী, ভেতরে পুরোটাই রাসায়নিকের মিশ্রণ। ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিপণী বিতানে। রাজধানীর দক্ষিণখানে অবৈধ কারখানা সিলগালা। বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, আর এতে আহত হয়েছেন অন্তত 30 জন। এদিকে খুলনায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গাজীপুরে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। রাজনীতির মাঠে আবারও উত্তেজনা, মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। দুই দলের কর্মসূচি ঘিরে নাটোরে ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। শনিবার দুপুরে শহরের আলাইপুরে দ্রব্যমূল্য কমানো সহ 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। একই সময় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত হন অন্তত 30 জন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উভয় পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করে একে অপরের দিকে। এই ঘটনায় আমরা পরিস্থিতি শান্ত করেছি। একই দিন খুলনা নগরীর কেডি ঘোষ এলাকায় সড়কে অবস্থানের পর মিছিল বের করার চেষ্টা করলে অনুমতি না থাকায় এতে বাধা দেয় পুলিশ। পরে দলটির নেতাকর্মীরা আবারও মিছিল বের করে। পুলিশের দাবি তাদেরকে সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল নিক্ষেপ করা হয়। হঠাৎ করে বিএনপির দুইটি দল দুদিক থেকে আসে এবং স্লোগান দিতে থাকে। তো এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে আমাদেরকে হঠাৎ করে ইটপাটকেল মারা শুরু করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য ওদের উপরে গ্যাস গান এবং শটগান মারতে বাধ্য হই। এদিকে গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচিতে আগে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিরোধে জড়ায় ছাত্রদলের দুই পক্ষ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এছাড়া 10 দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আজকে বিএনপির কর্মসূচি নিয়ে কিন্তু কয়েকটি স্থানেই পক্ষে বিপক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুরুতেই আলোচনায় এর সংক্ষেপে যদি একটু তুলে ধরেন যে কোন কোন জায়গায় আসলে উত্তেজনা, কি বিষয়ের কারণে বা কোন কারণে হলো? রাব্বি, আসলে দিনকে দিন যেটি দেখতে পাচ্ছি যে রাজনীতিতে যে উত্তাপ কিংবা উত্তেজনা সেটি কিন্তু যে ক্রমেই বাড়ছে। মানে গত মাসেও কিন্তু আমরা যেটি দেখছিলাম যে মৌলভীবাজারে কিন্তু একটি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং সেটির ধারাবাহিকতায় কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি, আজকেও কিন্তু যে বেশ কয়েকটি জায়গায় এরকম বিএনপির কর্মসূচিতে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে এবং সেটি কিন্তু যে সাম্প্রতিক সময়ের অন্য যে কোনো সময়ের তুলনায় আজকে কিন্তু একটি যে অস্বস্তিদায়ক পরিস্থিতি বা অস্বস্তিমূলক একটি যে পরিস্থিতি কিন্তু আমরা তুলনামূলকভাবে দেখতে পেয়েছি এবং তৃণমূল পর্যায়েই কিন্তু এই যে সংঘাত কিংবা যে সংঘর্ষের যে ঘটনাগুলো সেটি কিন্তু ঘটেছে। শুরুতে যদি আপনাকে জানাতে চাই যে নাটোরে সেটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সংঘাতে জড়িয়েছেন এবং এই দুই পক্ষের যে সংঘর্ষের ঘটনায় কিন্তু মানে প্রায় 30 জনের মতন মানে উভয় পক্ষই
যে আহত হয়েছেন এমনটাই কিন্তু যে জানা গেছে, এবং যে খুলনাতেও কিন্তু সেই বিএনপির মানববন্ধন কর্মসূচিকে, বিএনপির আজকের কর্মসূচিকে ঘিরে মানে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, এবং পুলিশ বিএনপি তারা একে অপরকে ধাওয়া করেছেন। এবং অন্যদিকে কিন্তু যে গাজীপুরে যেটি দেখা গেছে সেখানেও কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু সেই সংঘর্ষটা কিন্তু যে কারোর সাথে মানে প্রতিপক্ষ কারোর সাথে কিন্তু ঘটনায় বা পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ঘটনায়, সেখানে কিন্তু যে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে গাজীপুরে আজকে যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা আসলে যে নিজেদের মধ্যেই সংঘর্ষ বা মারামারি সেই জায়গাতে তারা মানে লিপ্ত হয়েছেন। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বিএনপির কর্মসূচিতে ঘিরে একদিকে যেমন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘাত হয়েছে, ঠিক একইভাবে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আবার তারা নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়েছেন। মানে অর্থাৎ যে সব ধরনের মানে উত্তেজনার যে সব ধরনের যে রূপগুলো আছে সবগুলোই কিন্তু আজকে দেখা গেছে। রাব্বি, আমরা আরেকটু পরে ফিরবো আলাপ আলোচনায়, আমরা অন্য একটু প্রসঙ্গে ফিরতে চাই। দর্শক, আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে আজকে কিন্তু রাজধানীতেও বিএনপির কর্মসূচি পালিত হয়েছে, এবং সেখানে বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে সরকার ক্ষমতায় থাকার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে বা অপকৌশল চালাচ্ছে। সেই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, দেখে এসে ফিরছি আলোচনায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্ল্যাকার্ড, ব্যানারে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি আর স্লোগানে 10 দফা বাস্তবায়নের হুঁশিয়ারি। রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচি। শনিবার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টার অবস্থান শুরু হয় 12টা থেকেই। দলটির নেতাদের অভিযোগ, সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণেই রমজানেও দ্রব্যমূল্য লাগামহীন। বিলম্বে এই সরকারকে বিদায় করাই হচ্ছে এদেশের জনগণের একমাত্র আওয়াজ। জনগণের মধ্যে ইস্পাত কোটির গণঐক্য সৃষ্টি করে এই সরকারকে বিদায় করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার যে কোনো অপকৌশল প্রতিহত করবে জনগণ। তারা এখন ভিন্ন কৌশল নিতে চায় যে আগে আম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে তারা আবার আগের মতো নির্বাচিত নিজেদেরকে ঘোষণা করবে। বন্ধুগণ, এইবার আর জনগণ আপনাদের কোনো কৌশলকেই সফল হতে দেবে না। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ 10 দফা দাবিতে রাজপথের আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এমনকি রমজানেও বিরামহীন দলটি। নেতারা বলছেন, আগামীতে এই দাবিগুলি পূরণ না হলে 1 দফার আন্দোলনে রমজানের পর রাজপথে নামবেন তারা। এদিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দেন। গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের আরো বেগবান হবে, এবং এত বেগবান হবে যে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে বিদায় নিতে বাধ্য করবে। রমজানের দ্বিতীয় কর্মসূচি হিসেবে আগামী 8ই এপ্রিল সারা দেশে থানা ও উপজেলা পর্যায়ে 10 দফা দাবিতে অবস্থান করবে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বিএনপির সাম্প্রতিক বক্তব্য কিংবা কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে, এবং আজকে আওয়ামী লীগ নেতারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে বিএনপির আন্দোলনে সরকারের পতন হবে না। সেই সংক্রান্ত প্রতিবেদন দেখে এসে আমরা ফিরছি আলোচনায়। গেল 26 মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইন সংস্করণে একটি ছবির সঙ্গে দেয়া ক্যাপশন ও ওই প্রতিবেদনকে কেন্দ্র করে সপ্তাহ জুড়েই চলছে আলোচনা সমালোচনা। প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্নভাবে এর বিরোধিতা করে এলেও এবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো আওয়ামী লীগ। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভার পর সাংবাদিকদের ব্রিফ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গঠনমূলক সমালোচনায় সাধুবাদ জানায় তার দল, কিন্তু জাতীয় নির্বাচন সামনে রেখে অনির্বাচিত সরকার আনতে ষড়যন্ত্রের ভূমিকায় দৈনিক প্রথম আলো। গণমাধ্যম কর্মীরা সরকারের শত্রু নয় উল্লেখ করে সাধারণ সম্পাদক জানান, প্রথম আলো আওয়ামী লীগের সঙ্গে শত্রুতা করছে। প্রথম আলো আর বিএনপি সাপ্লিমেন্ট করে একজন আরেকজন। টার্গেট হচ্ছে সরকার, টার্গেট শেখ হাসিনা, টার্গেট গণতন্ত্র, টার্গেট আগামী নির্বাচন ভণ্ডুল করে। আজকে বিএনপিকে সাধু বানানোর জন্য প্রচারণার মূল দায়িত্বটা প্রথম আলোয় নিয়েছে। এটি শুধু একটি অনৈতিক কাজই নয়, বরং একটি ফৌজদারি অপরাধ।
এদিন দুপুরে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের অসহায় ও গরিবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, তাদের আন্দোলনে কখনো সরকার পতন হবে না। যেইভাবে আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে হবে তাদের কথা হচ্ছে এটা গণ অভ্যুত্থান সৃষ্টি করতে। আরে গণ আন্দোলন করতে, গণ অভ্যুত্থান করতে তো মানুষ লাগবে। মানুষ আপনাদের সাথে নাই, আপনাদের আন্দোলনে সম্পৃক্ত হয় না। বিএনপির জনগণের কাছে কোনো, জনগণের প্রতি তাদের কোনো আস্থা নাই, তাই তারা 5 স্টার হোটেলে আর আমরা আপনাদের কাছে। বিএনপি যতই মিথ্যাচার করুক, কোনো অবস্থাতে এদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না বলেও জানান আওয়ামী লীগ নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রবিন, আমরা দেখলাম যে বিএনপি ক্ষমতাসীন দল দুদলেই কিন্তু কথা বলছেন। একদল বলছেন অপকৌশল, আবার তার অপকৌশল রুখে দেওয়ার বিরুদ্ধে তারা বলছেন ষড়যন্ত্র রুখে দিবেন। আসলে দুই দলের নেতারা কি বললেন? আজকে একটি যে বিএনপির তরফ থেকে যে বক্তব্যটি বলা হচ্ছে সেটা কিন্তু একটি নতুনত্ব দেখা যাচ্ছে। তো শুরুতেই যদি একটু দেখে নিতে চাই যে বিএনপির জায়গা থেকে আজকে নতুন যেই অভিযোগটি আনা হচ্ছে সেটি হলো যে সরকার যে নির্বাচনকে এগিয়ে আনতে চায় এবং সেখানে তারা একটু যে ষড়যন্ত্রের লক্ষণ দেখছেন। এবং তার মধ্যে কিন্তু যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু যে নির্বাচন কমিশনকে টেনে এনেছেন। তো যেটি আসলে যে তার বক্তব্যে বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন যে তাদেরকে যে চিঠিটা দিয়েছে তিনি হয়তো বা সেদিকে ইঙ্গিত করতে চাইছেন এবং সেই জায়গাতে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সরকার নির্বাচন এগিয়ে এনে তার আসলে যে ক্ষমতায় যে থাকার জন্য বা ক্ষমতায় যেন টানা যেন থাকতে চায় বা ভিন্ন কৌশলে জাতিকে বোকা বানানোর জন্য কিন্তু যে একটি ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি নেতারা বলছেন যে সরকার নানা ধরনের যদিও যেই মানে ষড়যন্ত্র করছে বা যে কৌশল চালাচ্ছে, কিন্তু বিএনপি সেই সরকারের সেই ফাঁদে পা দিবে না, এমনটাই কিন্তু যে বিএনপি নেতারা একাধিক নেতা আজকে সেই কথাটি বলছেন। এবং বরাবরের মতো আজকেও বিএনপির নেতারা যে কথাটি বলছেন যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন হবে না এবং তারা দলীয় সরকারের অধীনে যেন নির্বাচন হয় সে বিষয়ে বর্তমান সরকারকে বাধ্য করবেন। এবং আজকে কিন্তু একটি বিষয় লক্ষ্য করা গেছে, এখানে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি যে দেওয়ার বিষয়ে কিন্তু বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপির এক নেতা আজকে বলেছেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আগামীতে হরতাল অবরোধের মতো কর্মসূচির দিকে যাবেন। এবং এই বিএনপির প্রায় সব নেতাই যে কথাটি বলেছেন যে তারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং ঐক্যবদ্ধ কর্মসূচির মধ্য দিয়ে তারা বর্তমান সরকারের পতন ঘটাবেন। রবিনের পাশাপাশি পাল্টা জবাবও তো দিয়েছে ক্ষমতাসীন দল। না, আওয়ামী লীগ নিশ্চয়ই আজকে কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের একাধিক নেতা আজকে কথা বলেছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ সরকারের বেশ কয়েকজন নেতা মানে শীর্ষ নেতা কিন্তু বা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা আজকে কথা বলেছেন। এবং বিএনপির তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে ভোট প্রসঙ্গে, সে জায়গাতে আওয়ামী লীগ নেতারা যে কথাটি বলছেন যে নানা ধরনের যদিও ষড়যন্ত্র চলছে বা ভোট বানচালের ষড়যন্ত্র চলছে কিন্তু সেগুলোকে তারা যে কোনো মূল্যে রুখে দেবেন, সে কথাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। এবং আওয়ামী লীগ নেতারা যেই বিষয়টি অভিযোগ তুলেছেন সেটি হলো যে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশিদের দুয়ারে ধর্ণা দিচ্ছে বা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বিএনপির সঙ্গে। অন্যদিকে যে আওয়ামী লীগের সম্পৃক্ততা হলো গিয়ে জনগণের সঙ্গে। এবং বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতারা যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ যেখানে তারা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে ত্রাণ সামগ্রী কিংবা ইফতারের সামগ্রী নিয়ে যাচ্ছেন, অন্যদিকে যে বিএনপি নেতারা তারা কিন্তু যে 5 তারকা হোটেলে কূটনীতিকদের ডেকে এনে তাদের নিজেদের যে নালিশ সেটি জানান দিচ্ছেন যে কূটনীতিকদের কাছে। এইভাবেই তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এবং তত্ত্বাবধায়কে ফেরার বিষয়ে যে বিএনপি নেতারা যে কথাই বলুক না কেন সেই রকম কোনো সুযোগ নেই, সংবিধানের বাইরে কোনো মানে নির্বাচন হওয়ার সুযোগ নেই, সে কথাটি আওয়ামী লীগ নেতারা বলছেন। এবং যে কোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে বা বিএনপির কর্মসূচি বিষয়ে যদি কোনো ধরনের অপতৎপরতা হয় তাহলে তারা আওয়ামী লীগ রাজপথের থেকেই কিন্তু সবকিছু মোকাবেলা করবে। এবং বিএনপির নেতারা যদিও বলছেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পতন গঠন হবে, কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই ধরনের কোনো কিছু হওয়ার সুযোগ নেই। এবং তারা যে কথাটি বলছেন যে বিএনপি তো গণ আন্দোলনই করতে পারছে না, তো সেই জায়গাতে তারা গণ অভ্যুত্থান কীভাবে করবে সেই প্রশ্ন কিন্তু আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা তারা কিন্তু ছড়িয়ে দিয়েছেন। রবিন, এর পাশাপাশি সাম্প্রতিক সময় একটি জাতীয় দৈনিকের ফটো কাজ নিয়েও কিন্তু আজকের আলোচনা এসেছে এবং সাধারণ সম্পাদক সরাসরি বলছেন যে এর পেছনে আসলে একটি আন্তর্জাতিক মহল বা বিশেষ করে বিশেষ মহলের তিনি স্বার্থ দেখছেন।
এই বিষয়টি আসলে তারা কিভাবে ব্যাখ্যা করছেন বা তারা প্রতিক্রিয়া কি জানালো? না, মানে যে বিশেষ মহলের যে কথাটি বলছেন সেখানে কিন্তু যেটি লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু যে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এবং সেই জায়গাতে তারা কিন্তু যে আন্তর্জাতিক ষড়যন্ত্র সেটিও কিন্তু যে ইঙ্গিত করছেন, এবং যে প্রথম আলো তারা তাদের যে নিজস্ব প্রভুদের সন্তুষ্ট করার জন্য বা তাদের যে প্রেসক্রিপশন সে অনুযায়ী কাজ করার জন্য সেইভাবে কাজ করছে প্রথম আলো, এমনটি কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে অভিযোগ করেছেন। এবং তিনি যে কথাটি বলছেন যে আজকে আওয়ামী লীগের মানে প্রথম আলো যেই প্রতিবেদনটি করেছে সেটি কোনো যে সাধারণ ধরনের ভুল নয়, সেটি বরং যে মানে একটি ফৌজদারি অপরাধ এবং সরকারের সঙ্গে শত্রুতা করছে প্রথম আলো, এমনটি কিন্তু অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যদিও তিনি বলেছেন যে সরকার কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের যে শত্রুতা করছে না, কিন্তু বিপরীতে প্রথম আলো সেই কাজটি করে যাচ্ছে এবং বিএনপি ও প্রথম আলো একে অপরের পরিপূরক, সেই কথাটি কিন্তু যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। এবং আওয়ামী লীগের তরফ থেকে যেই অভিযোগটি করা হয়েছে এই যে সামগ্রিক ঘটনায়, সে জায়গাতে কিন্তু যেই প্রথম আলো সম্পাদক তিনি কিন্তু দায় এড়াতে পারবে না এবং পারেনও না, সম্পাদক প্রকাশক উভয়ই কিন্তু যে তারা সেই জায়গাতে ক্ষমা না চেয়ে বরং অধ্যত্বপূর্ণ যে আচরণ সেটি কিন্তু যে প্রদর্শন করা হচ্ছে প্রথম আলোর তরফ থেকে। রবিন, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলমান রাজনীতি এবং সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছে অন্য খবরে। রাজধানীর ধানমন্ডিতে থাকতেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কমান্ডার পরেশ বড়ুয়া, পাহারা দিত বাংলাদেশের গোয়েন্দারা। আর ওই সময়ের এক প্রত্যক্ষদর্শী বলছেন স্থানীয়রা তাকে ফুটবল প্রেমী জামান ভাই নামেই চিনতেন। এদিকে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা গগনজিৎ সিং এর বয়ানে উঠে আসে তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় মদদে আনা হয় 10 টাকা অস্ত্র। আফজাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। পরেশ বড়ুয়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন উলফার সামরিক কমান্ডার। 2001 থেকে 2008 বিএনপি ও 1-11 সরকারের সময় সপরিবারে ঢাকার ধানমন্ডিতে থাকতেন তিনি। নাম বদলে ফুটবলের পৃষ্ঠপোষকতার আড়ালে চালাতেন জঙ্গিবাদী কার্যক্রম। পরেশ বড়ুয়াকে জামান ভাই নামে চিনতেন মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকার মানুষ। ফুটবলের সঙ্গে সম্পৃক্তদের দেশের সীমান্তবর্তী এলাকায় খেলতে নিয়ে যেতেন জামান। এমন কৌশলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করতেন পরেশ বড়ুয়া। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পেতেন ভিআইপি প্রোটোকল। এই যে ধরেন এই যে অস্ত্র টস্ত্র এগুলি হয়তো ছিল ব্যাগে করে। আমাদের ফুটবল আমরা তো খেলতে যেতাম, ব্যাগটা তো ওইভাবে আর কি চেক টেক করতেন। ওনার সাথে ব্যাগটা যেত, সাথে ওনার যে ড্রাইভার ছিল, ওনার ভাই ছিল, এগুলো সব নিয়ে যেত। আমরা তো এখন না বুঝতেছি যে এটা ছিল ওনার একটা কাভার। তিনি জানান জামানকে সে সময়ের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা দিতেন। তাকে বিএনপি নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ বলেই জানতেন তারা। ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা গগনজিৎ সিংও একই কথা বলছেন। মোহাম্মদপুরে যখন আমরা খেলি তখন আমি দেখছি যে ডিজিএফের লোক ওনাকে পাহারা দিতেছে। পরে আমি ভাবছি যে তো তারেকদের লোক হয়তো খুব কাছের অন্য কোনো বিষয় আছে। আমরা তো সন্দেহ করি না, আমরা খেলাধুলো নিয়েই ব্যস্ত। পরেশ বড়ুয়া was living in an area which had a high security organization there. He was living very close to your assembly. There was a double-story building. He was staying in first floor. We know everything on that. So he was moving around freely. He was taking his children to park to play football in the evening. গগনজিৎ সিং জানান বিএনপি জামাত সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া পরেশ বড়ুয়ার একার পক্ষে 10টা কষ্টের চালান আনা সম্ভব ছিল না। নেপথ্যে কলকাঠি নেড়েছেন তারেক রহমান ও হাওয়া ভবনের ঘনিষ্ঠজনরা। Can Paresh Barua of his own bring a shipload of weapons and unload it in Chittagong, then take it to different place? Can he do that? They can't. The senior leadership of the party of Jamaat and their associates have to be involved. ভারতের সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান অস্ত্র আটকের 1 মাস আগে চট্টগ্রামে বৈঠক হয় পরেশ বড়ুয়া ও পাকিস্তানের জঙ্গি সংগঠনের নেতা সালাউদ্দিনের। বৈঠক ও অস্ত্র আসার বিষয়টি জানানো হলেও চুপ ছিল বিএনপি জামাত সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তৎকালীন বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের নির্দেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল 10 ট্রাক অস্ত্র। পরে এখানেও হয়েছিল জর্জ মিয়া নাটক।
জড়িত বিএনপি জামায়াতের মন্ত্রী ও সরকারি সংস্থার সদস্যদের আড়ালে রেখে মামলা করা হয় স্থানীয় ইউপি সদস্য মরিয়মের নামে। 4 মাস জেল খাটেনও তিনি। চালান করা, জব্দ করা ওই অস্ত্র 2 পুলিশ সদস্যকে করা হয় চাকরিচ্যুত। সাখোয়াত টিভির ক্যামেরায় কমল দে জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএলের এ ঘাটে 2004 সালের 1 এপ্রিল রাতে ভেড়ে 2টি কাঠের বোট, মায়ের দোয়া এবং আল্লাহর দান নামে এই কাঠবোট দুটি এই সিইউএফএল ঘাটে ভেড়ার পর জ্বালানো হয় শক্তিশালী লাইট। এরপর শুরু হয় সেখান থেকে অস্ত্র খালাস। প্রথমে বলা হয়েছিল যন্ত্রপাতি খালাস হবে, শহর থেকে ভাড়া করা হয়েছিল ট্রাক এবং ক্রেন। হঠাৎ করে সেখানে হাজির হয় কয়লার ডিপো এবং বন্দর ডিপোর ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট আলাউদ্দিন এবং সার্জেন্ট হেলালুদ্দিন। তাদের সাথে শুরু হয় অস্ত্র খালাসকারীদের বাকবিতণ্ডা। এরপর কর্ণফুলী নদীতে অনেক জল গড়িয়েছে। শুরু হয়েছিল এই মামলার তথাকথিত বিচার, যেখানে আসামি করা হয়েছিল এই বোর্ডের চালক এবং ক্রুদের, এমনকি মাঝি মাল্লার পাশাপাশি স্থানীয় কয়েকজন শ্রমিককেও এই মামলার আসামি করা হয়। এই সেই মরিয়ম বেগম ওরফে বদনী। বিএনপি জামায়াত জোট সরকারের প্রথম তদন্তে দাবি করা হয়েছিল বদনী বেগম সহ স্থানীয়রা এনেছিল 100 কোটি টাকার এই অস্ত্রের চালান। 21শে আগস্ট গ্রেনেড হামলার জজ মিয়ার মতো কাহিনীও সাজানো হয়েছিল 10 ট্রাক অস্ত্র মামলায়। এখানে জজ মিয়ার জায়গায় ছিলেন তৎকালীন ইউপি সদস্য মরিয়ম বেগম। 10 ট্রাক অস্ত্র যখন উঠছে, মামলা কারে কে বা দিছে এটা কেউ জানে না, সবাই এখানে ছিল না, দেশ বাড়িতে ছিল না। তা আমাকে কেন জড়াইছে এটাও আমি তাই জানি না। এটা তো বিএনপি আমলে কেসটা হয়েছিল এবং সেখানে হইলে পরে কিন্তু তারা কিন্তু অরিজিনাল আসামি যারা অপরাধী তাদেরকে কিন্তু ইয়ে করা হয়নি, আসামি করা হয়নি। এখানে আপনার মাঝি মাল্লা লেবার যারা তাদেরকে আসামি করে কেসটা করা হয়েছে। কিন্তু পুরো পরিস্থিতি 180 ডিগ্রিতে ঘুরে যায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর। শুরু হয় বহুল আলোচিত মামলা দুটির পুনঃতদন্ত। আর তদন্তবার পেয়ে সিআইডি একে একে গ্রেফতার করে এনএসআই এর ফিল্ড অফিসার আকবর হোসেন খান, উপপরিচালক মেজর লিয়াকত, পরিচালক উইং কমান্ডার শাহাবুদ্দিন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ডিজিএফআই এর পরিচালক মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার দেখানো হয়। মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীকেও। নতুন করে বিচার শুরু হয় এই মামলার। ঘোষিত রায়ে বদনী বেগম সহ মাঝি মাল্লাদের খালাস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মূল 14 জনকে। এটা খুব গোপনীয়ভাবে আনা হয়েছে এবং বিশেষ করে এটা ওই পরবর্তীকালে আমি ট্রায়ালে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এনএসআই ডিজিএফআই লোকজন এটার সাথে জড়িত আছে। এখন উচ্চ আদালতে চলছে আসামিদের আপিল শুনানি। দেখা যাক সর্বশেষ পর্যায়ে উচ্চ আদালতের রায়ে কি হয় এবং কি ঘটে এই অস্ত্রের চালান খালাসের সাথে যুক্তদের ভাগ্যে। চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাট থেকে কমল দে, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ, দাম লাখ টাকা ছুঁই ছুঁই। 22 ক্যারেট প্রতি ভরি দাম 99,000-এর বেশি। কাল থেকে কার্যকর নতুন দর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে স্বাধীনতা দিবসে প্রথম আলোর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করায় নিন্দা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের বিষয়ে উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিএফইউজে ও ডিইউজে। স্বাধীনতা দিবসে প্রথম আলোর বিতর্কিত সংবাদ প্রকাশের জেরে দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এক যৌথ বিবৃতিতে ওই প্রতিবেদন প্রচারকে প্রথম আলোর সম্পাদক ও বার্তাকক্ষের পেশাদারী ব্যর্থতার বড় দৃষ্টান্ত বলে উল্লেখ করে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠন দুটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, প্রথম আলো অনলাইন মাধ্যমে 26শে মার্চ এক শিশুর ছবির সঙ্গে ভিন্ন জনের বক্তব্য সংযোজন করে তা সংশোধন করা হলেও জনমনে বিভ্রান্তি রয়ে গেছে। শিশুর ছবির সঙ্গে ভিন্ন পরিচয়ের ব্যক্তির উদ্ধৃতি উদ্দেশ্যমূলক তৈরি ও ব্যবহার করা হয়েছে জানিয়ে শিশুটিকে সাংবাদিকের অর্থ দেয়া এবং তাকে সাংবাদিকতার উপাদান হিসেবে ব্যবহার করার বিষয়টিও পেশাদারিত্বের সঙ্গে যায় না বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সেটিও এড়ানো যেত বলে বিবৃতিতে দাবি করা হয়।
এই ইস্যুতে বিদেশি কূটনীতিকদের অযাচিত হস্তক্ষেপ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল বলে মনে করে সাংবাদিক সমাজ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছুক্ষণ শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকে। একই জায়গায় পরে মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তারা সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি দাবি করেন। শনিবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। দাবি করেন শাস্তির। পোড়ানো হয় পুষ্পোত্তলিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে এই বিষয়ে প্রতিবাদ এবং মতিউর রহমানের একটি যোগ্য শাস্তি আমরা দাবি করি বলে আমরা এখানে আসছি। এদিকে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর জাতীয় জাদুঘরের সামনে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। এই বার্তা কিন্তু আমাদের কোনো ভালো বার্তা দেয় না। রাতের আধারে যখন কোনো সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়, আমরা শামস ভাইয়ের মুক্তি চাই অবিলম্বে। আমরা বলছি যে অতি দ্রুত শামসকে মুক্তি দিতে হবে। অতি দ্রুত যেই কালো আইন সাংবাদিকতার টুটি চেপে ধরার সেটি রদ করতে হবে, বন্ধ করতে হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে শেষ করে দেয়া হয় মানববন্ধন কর্মসূচি। একটা খুবই নিরীহ গোছের কর্মসূচি। সেখানে আমরা দেখলাম কারা আমরা জানি, তাদেরকে চিনি, তাদের চেহারা পরিচিত। তারা এখানে আসলো, অদ্ভুত সব স্লোগান দিল এবং চেষ্টা করলো যাতে আমরা ভীত হই। শিক্ষার্থীদের অবস্থানের কারণে প্রায় 1.5 ঘন্টা রাস্তা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। চকচকে লেভেল লাগানো দামি প্রসাধনী, অথচ ভেতরে পুরোটাই রাসায়নিকের মিশ্রণ। রূপচর্চার এসব নকল পণ্য অর্গানিক নামে বিক্রি হচ্ছে শোরুম আর বিপণী বিতানে। রাজধানীর দক্ষিণখানে এমনই এক অবৈধ কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে বিএসটিআই। জরিমানার পাশাপাশি 2 জনকে দেওয়া হয়েছে 3 মাসের কারাদণ্ড। নেই কোনো ল্যাব, লাগে না কোনো কেমিস্ট, অথচ রাজধানীর দক্ষিণখানের ছোট্ট এই কারখানায় বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে উৎপাদিত হচ্ছে চুলের তেল, ত্বক ফর্সাকারী নাইট ক্রিম, বডি লোশন, ডিটারজেন্ট পাউডার সহ 16টি পণ্য। বাজারে প্রসাধনী পণ্যের কাটতি বাড়াতে নেওয়া হয়েছে অভিনব বিপণন কৌশল। চুলের তেল কোনোটির নাম দেওয়া হয়েছে ভারতীয় সিনেমা পুষ্পার নামে, কোনোটি বাজারজাত হচ্ছে অর্গানিক হিসেবে। প্যাকেটের গায়ে দেওয়া হয়েছে শতভাগ ফল পাওয়ার নিশ্চয়তা। অথচ মাউন্টেন কনজিউমার লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়কই বলতে পারেননি কি গুণাগুণ আছে এসব প্রসাধনী পণ্যে। জানি বলতে আমি না, কাঁচামরিচ বলতে কিছু নেই এখানে। এখানে যেটা দেখেন এটা ওই যে অন্য কোনো জিনিসের কাঁচামরিচ দিয়ে কি হয়, এটা আমিও বলতে পারবো না ওইরকম। শনিবার অবৈধ এই কারখানায় অভিযান চালায় বিএসটিআই। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয় যাবতীয় মালামাল। পাকিস্তানি গৌরী ক্রিম সহ হিমালয় পাউডার, হিমালয় ক্রিম ইত্যাদি নামি দামি ব্র্যান্ডের পণ্যের নামে বাজারজাত করছে এরা। অবৈধ পণ্যগুলো আমরা জব্দ করে নিয়ে যাব এবং কারখানাটাও সিলগালা করা হবে। এর আগে রাজধানীর উত্তরায় অবৈধভাবে 18টি পণ্য বিক্রির দায়ে একটি সুপার শপকে 70,000 টাকা জরিমানা করে বিএসটিআই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে একের পর এক শিশু নিখোঁজ। এবার 4 দিন ধরে খোঁজ নেই খুলশীর 9 বছরের জান্নাতের। আদরের সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার। সাধারণ ডায়েরির পর তদন্ত শুরু করেছে পুলিশ। মাহারা 9 বছরের জান্নাত এভাবে স্বজনদের সঙ্গে হাসিতে খুশিতে মাতোয়ারা থাকতো প্রতিদিন। থাকতো বিভিন্ন আত্মীয়ের বাসায়। গত 27 মার্চ রাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার সেগুন বাগানে বড় ভাইয়ের বাসা থেকে পাশেই ফুফুর বাসায় যাওয়ার কথা বলে বের হয় জান্নাত। পরের দিন সন্ধ্যায় বড় ভাই জানতে পারেন ফুফু কিংবা কোনো আত্মীয়ের বাসায় রাতে যায়নি শিশুটি। উদ্বিগ্ন পরিবার থানায় গিয়ে করেন সাধারণ ডায়েরি। উত্তরের সময় এসে জান্নাতকে দেখি নাই, আমার বড় বলতেছি যে জান্নাত কই, ও আসে নাই। তো এই বাসা থেকে এই বাসা সবসময় যায়, খায়, থাকে, এখানে সাথে যাই দিয়েও আসবে, মাইন্ডটা ওরকম কোনো কিছু ছিল না। অভিযোগ পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ সহ মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তার বাবার কোনো বিকার নেই, তার ভাইদের কোনো টেনশন নেই, অথচ একটা মেয়ে নিখোঁজ। তো এটা আমরা দেখতেছি, এটার ব্যাপারে টিম করা হয়েছে,
থানা পুলিশ কর্তৃপক্ষ সবাই আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট সহ ডিবি টিম আমাদের কাজ করতেছে। গত 28শে মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে শিশু আবিদাকে ধর্ষণের পর হত্যা করে সবজি বিক্রেতা। এই ঘটনার রেশ না কাটতে 4 দিন ধরে নিখোঁজ হালিশহরের 8 বছর বয়সী আরেক শিশু মায়েশা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের পরই কানাডা প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের কথা ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তামান্নার, অথচ কাভার্ড ভ্যান কেড়ে নিল প্রাণ। রাজধানীর লালবাগ বেড়িবাঁধে কাভার্ড ভ্যান চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী তামান্না। এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। ঈদের পরই কানাডা থেকে আসার কথা ছিল পাত্রের। পরিকল্পনা ছিল ধুমধাম করে বোনের বিয়ে দেয়ার, অথচ কাভার্ড ভ্যানের ধাক্কায় গেল প্রাণ। বোনকে হারিয়ে বাকরুদ্ধ ভাই। নর্থ সাউথে এবারে লাস্ট সেমিস্টার বিয়ে ঠিক করেছিল, 1 মাস পরে ছেলে আসবে, মানে ঈদের পরে আসবে কানাডাতে। শুক্রবার ইফতারের পর বন্ধুর বাসা থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে কামরাঙ্গীর চরে নিজ বাসায় ফিরছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের ছাত্রী সানজিদা আক্তার তামান্না। রাত 10টার দিকে বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই কাভার্ড ভ্যানের নিচে পৃষ্ঠ হন তামান্না। ছেলেটা পড়ে গেছে এইদিকে, মেয়েটা ঠাস করে পড়ে গেল ডাইনি। পড়ার মাত্র গাড়িটা আসলো পিছনেতে, গাড়ি তো আর ব্রেক নাই স্যার, গাড়ি উপরে মনে করে মাথার উপর দিয়ে বলল। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত 1টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করে পুলিশ। লালবাগ থানা পুলিশ তাৎক্ষণিক ঘাতক চালক এবং ঘাতক ট্রাক কাভার্ড ভ্যান যেটাকে আটক করে, এবং রাইড শেয়ারের যে মোটরসাইকেলের যে চালক আছে সেও আমাদের হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য তামান্নার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। স্বর্ণের দাম ছুঁয়েছে প্রায় লাখ টাকা। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য বেড়ে দাঁড়িয়েছে 99,144 টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ জানিয়েছে, কাল থেকে নতুন এই দর কার্যকর হবে। সামাজিক রীতি কিংবা পারিবারিক উৎসব, সব ধরনের অনুষ্ঠানের সাজেই নারীদের প্রথম পছন্দ স্বর্ণের গহনা। তবে এখন আর মূল্যবান এ ধাতু কেনার স্বাদ থাকলেও সাধ্য নেই মধ্যবিত্তের। করোনা পরবর্তী সময়ে অস্থির স্বর্ণের বাজার। এবার স্বর্ণের দাম লাখ টাকা ছুঁই ছুঁই। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য হবে 99,144 টাকা। এছাড়াও 21 ক্যারেট 94,653 টাকা, 18 ক্যারেট 81,123 টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি প্রতি ক্রেতাকে গুনতে হবে 67,593 টাকা। বাজুসের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, রোববার থেকে কার্যকর হবে নতুন দাম, তবে অপরিবর্তিত আছে রূপার দাম। এর আগে 24 মার্চ সর্বশেষ 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,167 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় 97,628 টাকা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। উৎসব আয়োজনে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। ঈদ উপলক্ষে অন্য পোশাকের পাশাপাশি বেড়েছে শাড়ির চাহিদা। গরমে আরামের কথা চিন্তা করে এবার সুতি কাপড়ের দিকে বেশি ঝোঁক ক্রেতাদের। রাজধানীর শাড়ির মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফারজান আক্তার, ক্যামেরায় ছিলেন আমিনুর রহমান। উৎসব আয়োজনে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। ঈদ উপলক্ষে তাই পোশাকের পাশাপাশি বেড়েছে শাড়ির চাহিদাও। গরমে আরামের কথা চিন্তা করে এবার কটন, তসর আর মসলিন শাড়ির দিকে বেশি ঝোঁক ক্রেতাদের। গরমের ভিতরে আপনার কটন শাড়িটাই আর কি চাহিদাটা বেশি, পাশাপাশি আপনার তসর শাড়ি আছে। এখানে সব বুটিক্সের হাতের কাজ এবং এমব্রয়ডারি কাজ বিভিন্ন টাইপের মিলা, যেমন পাকশি কাজের উপর আছে আমাদের কিছু। ঈদ উপলক্ষে এবার বাজারে এসেছে অর্গানজা ও শিপন শাড়ি, পাশাপাশি রয়েছে বুটিক্স, প্রিন্ট, জামদানি, তাঁতের শাড়ি ও কাতান। কাঞ্জিবরম সিল্কেরও রয়েছে চাহিদা। আর মাঝারি বা ভারী ডিজাইনের শাড়ি চাইলে আছে জর্জেট ও নেটের উপর কাজ করা শাড়ি। গরমের জন্য আমি কটনের শাড়ি বেশি পছন্দ করতেছি। এখন নতুন নতুন শাড়ি দেখছি, হ্যান্ড প্রিন্টের, জামদানি, ভালোই লাগছে। উৎপাদন খরচের কারণে বেশিতে কেনায় গতবারের তুলনায় এবার শাড়ির দাম কিছুটা বাড়তি। দেশের পরিস্থিতি অনুযায়ী সবকিছু যেভাবে দাম বাড়ছে ওইটাও
ওইভাবে দাম বাড়ানো হয়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে শাড়ির বাজার আরও জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। একদিনে 50টিরও বেশি টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনায় মারা গেছেন অন্তত 9 জন, আহত হয়েছেন শতাধিক। বিধ্বস্ত হয়েছে 4.5 লাখ ঘরবাড়ি। সড়কে গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল জুড়ে প্রবল টর্নেডো বয়ে যায়। মার্কিন গণমাধ্যম CNN জানায় এদিন 6টি অঙ্গরাজ্যে 50টির বেশি টর্নেডো আঘাত হানে। এর মধ্যে ইলিনয়ে 16, আরাকানসাসে 12, আইওয়াতে 8, উইসকনসিনে 3, টেনেসিতে 2 এবং মিসিসিপিতে 2টি টর্নেডোর উৎপত্তি হয়। টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙে গেছে বহু ঘরবাড়ি। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে যান চলাচল। অঙ্গরাজ্যটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবার সহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। এদিকে ইলিনয়ে একটি কনসার্ট চলা অবস্থায় টর্নেডোর আঘাতে নাট্যশালার ছাদ ধসে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে কয়েকশো মানুষ সে সময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হলেও বাড়ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন। ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়েছে $40 লাখ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার খবরে সমালোচনার রেশ কাটছেই না। তবে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হলেও উল্টো বাড়ছে ট্রাম্পের জনসমর্থন। মামলায় অভিযুক্ত হওয়ার মাত্র 24 ঘন্টায় ট্রাম্পের নির্বাচনী তহবিলে $40 লাখ অর্থ জমা পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে 25% বেশি প্রথমবার ট্রাম্পকে অর্থ প্রদান করেছেন বলেও জানা গেছে। আগামী 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আইনি প্রক্রিয়া চলায় তিনি নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে পারবেন কিনা এমন শঙ্কার মধ্যেই উল্টো ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়ল এ অর্থ। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশের পর তার প্রচারণা দল থেকে অনুদানের জন্য আহ্বান জানানো হয়। এদিকে ট্রাম্প আগামী 4 এপ্রিল ম্যানহাটনের আদালতে আত্মসমর্পণ করতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ফ্লোরিডায় বসবাসরত ট্রাম্প সোমবার নিউ ইয়র্কে পৌঁছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর নাগাদ আদালতে হাজিরা দেবেন বলে জানানো হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এবার খেলার খবর। সাকিব লিটনকে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম এবং শরীফুল ইসলাম। 14 সদস্যের স্কোয়াডে বাকি সদস্যরা হলেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং মাহমুদুল হাসান জয়। মঙ্গলবার দু দলের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় আইরিশরা। 3 ম্যাচের টি20তে শেষটায় জয় পেলেও সিরিজ বাঁচাতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরছে আইরিশরা। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করে হেলিকপ্টারে করে সাভার বিকেএসপি থেকে ঢাকায় আসেন সাকিব আল হাসান। ইফতারের আগে একটি প্রতিষ্ঠানের সঙ্গে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকায় তার এই তড়িঘড়ি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ শেষ করে কিছুটা সময় পেয়েছেন সাকিব। এই ফাঁকে মোহামেডানের হয়ে বিকেএসপিতে খেলতে গিয়েছিলেন ডিপিএল ম্যাচ। যদিও শেখ জামালের বিপক্ষে সেই ম্যাচে ভালো করতে পারেননি তিনি। ব্যাট হাতে করেছেন মাত্র 5 রান। আবার বোলিং করতে গিয়েও থেকেছেন উইকেট শূন্য। তবে সাকিব নিষ্প্রভ থাকলেও ম্যাচ জিতেছে মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়নদের তারা হারিয়েছে 22 রানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ফুটবল প্রেমী জামান ভাই উলফা কমান্ডার পরেশ বড়ুয়া গোয়েন্দাদের পাহারায় থাকতেন ধানমন্ডিতে। হাওয়া ভবন আর তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আসে 10 ট্রাক অস্ত্র। এবং প্রথম আলোর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিক ইউনিয়নের নিন্দা। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে উদ্বেগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি।
এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।